হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম দুটি তীর্থস্থান, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান ও তাঁর শ্বশুরবাড়ি শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটি। আমি এই তীর্থস্থান দুটিকে যতদূর সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে পরবর্তীকালে যারা এই স্থানে আসবেন বলে ভাবছেন তারা কিছুটা হলেও উপকৃত হন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। আর ইন ফিউচার আমি আর আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্ট থাকতে পারি। আমি এখন চলে এসেছি রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠের সামনে দাঁড়িয়ে আছি, ঘুরে দেখাচ্ছি আপনাদের এখানে কি কি দেখার আছে, ভোগের কুপন কিভাবে সংগ্রহ করবেন সবই আমি বিস্তারিতভাবে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মঠকে ঠিক ঢোকার আগেই বেশ কিছু দোকানদানি আছে। দোকানদানির মধ্যে মেনলি খাবার হোটেল আছে আর কিছু গিফটের দোকান আছে। আপনারা চাইলে এখানে অল্প স্বল্প কেনাকাটিও করতে পারেন। আর একটু এগিয়ে যাওয়ার পর রামকৃষ্ণ মঠকে ঢোকার আগে বাম দিকে বিশাল বড় পার্কিং, ফ্রি পার্কিং জোন। আপনারা যারা প্রাইভেট কারে আসবেন তাদের ক্ষেত্রে পার্কিংয়ের জন্য কোনোরূপ কোনো অসুবিধা হবে না। এই জায়গায় গাড়ি পার্কিং করে ঠাকুরের দর্শন করতে পারবেন। সারা বছরই এই জায়গায় পর্যটকের ভিড় লেগেই থাকে। তবে বিশেষ বিশেষ দিন যেমন ঠাকুরের জন্মদিন, মায়ের জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন, 1 জানুয়ারি, 1 বৈশাখ, অক্ষয় তৃতীয়া, এই দিনগুলিতে দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন। মন্দিরের গেট ওপেন হয়ে গেছে, আমি ভেতরে যাচ্ছি। ঠাকুরের দর্শন করে এসে আপনাদের জানাচ্ছি। আমি ঠাকুরের দর্শন করে বেরিয়ে এসেছি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও নেই, তাই আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না। আর যারা ঠাকুরের দর্শন করতে আসবেন তাদের ভেতরে এন্ট্রির যে টাইম সেটা দেয়া আছে নির্দিষ্ট সময়, এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30, বিকাল 4টা থেকে রাত্রি 9টা। আর অক্টোবর থেকে মার্চ মাস সকাল 6:30 থেকে 11:30 আর বিকাল 3:30 থেকে রাত্রি 8:30। এই সময়ের মধ্যে এলে আপনারা ভেতরে মানে মঠের ভেতরে যেতে পারবেন এবং ঠাকুরের দর্শন করতে পারবেন। বাইরে থেকে যতটা দেখানোর সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। গেটে ঢোকার একদম ডান দিকে আছে অফিস রুম। রামকৃষ্ণ মঠ যে গেটটা দেখছেন তার পিছনের যে গাছ, আম গাছ, ওই গাছটি কিন্তু ঠাকুরের নিজের হাতের লাগানো, এখনও কিন্তু খুব সুন্দর রয়েছে। মঠের গেটে ঢোকার পরেই ডান দিকে একটি শিব মন্দির আছে, এটি যোগী শিব মন্দির। শোনা যায় এই মন্দিরের জ্যোতি লেগেই ঠাকুরের জন্ম হয়েছিল। মঠের ভেতরে পুরানো দিনের আদলে খড়ের চালের 3টি বাড়ি করে দেওয়া আছে। একদম শেষের যে বাড়ি সেই বাড়িতে ঠাকুর থাকতেন, পরের বাড়িতে ঠাকুরের দাদা থাকতেন, আর এই দিকের বাড়িতে ঠাকুরের বৈঠকখানা ছিল। এই বাড়িগুলির সামনে একটি মন্দির আছে। 1951 খ্রিস্টাব্দে ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই ঢেকিশালের উপরে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়, যার মধ্যে সাদা মার্বেল পাথরের ঠাকুরের অনুপম মূর্তি রাখা আছে। আর ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে ঠাকুরদের কুলদেবতা রঘুবীর শীতলা মন্দির। আমি ভেতরে সমস্ত কিছুটা ঘুরে দেখার পরে অফিস থেকে প্রসাদের কুপন সংগ্রহ করেছি। প্রসাদ গ্রহণ করার পরে এসে আপনাদের সাথে আবার ডিটেলসে জানাচ্ছি। ঠাকুরের মন্দির থেকে আমরা প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে এসেছি। এখন 2টো বেজে গেছে। প্রসাদে ভাত, ডাল, তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি ছিল, খুবই সুস্বাদু। আপনারা যারা প্রসাদ গ্রহণ করবেন বা ভোগ খাবেন তাদেরকে অবশ্যই 11টার মধ্যে এখান থেকে এসে কুপন সংগ্রহ করতে হবে। কুপনের জন্য নির্দিষ্ট কোনো মূল্য নেই, আপনারা খুশি হয়ে যা দেবেন সেটাই ওনারা নেবেন। এবং কুপনের সাথে আমাদেরকে 2টো বোঁদের প্যাকেট দিয়েছিল। সর্বোপরি খাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল। এইবার মঠ থেকে বেরিয়ে ঠাকুরের স্মৃতি বিজড়িত যে সমস্ত জায়গাগুলো আছে সেইগুলো একটু দেখিয়ে নেব। রামকৃষ্ণ মঠ, মঠের ঠিক একদম জাস্ট অপোজিটে হালদার পুকুর। হালদার পুকুর, এই পুকুরে ঠাকুর স্নান করতে আসতেন। এই পুকুরে ঠাকুর সাঁতার কেটেছেন। এমনকি ঠাকুরের বিয়ে হওয়ার পরেও সারদা মা এই পুকুরে স্নান করতে আসতেন। বহু
স্মৃতি বিজড়িত এই পুকুর, এই হালদার পুকুর নামে এই পুকুরটি পরিচিত করা হয়। পূর্ণ পুকুর, অনেকেই জল নিয়ে যাচ্ছে বোতলে ভরে, অনেকে জল মাথায় নিচ্ছে, আমিও একটু মাথায় নেব। এই পূর্ণ পুকুরের জল মাথায় নেব। পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এখানে নোংরা ফেলবেন না। আমরা হাঁটতে হাঁটতে যে জায়গাটাতে এসেছি, এখানে তীরচিহ্ন দিয়ে লেখা আছে বাল্যকালে শ্রী রামকৃষ্ণদেবের শিব সাজিয়া সমাধিমগ্ন হইবার স্থান। সামনেই যে টিনের চালের মাটির দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই ঠাকুর যাত্রা করতে করতে তৃতীয়বারের জন্য ভাব সমাধিস্থ হয়েছিলেন। এর আগেও দুবার ঠাকুর ভাব সমাধিস্থ হয়েছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শিবরাত্রিতে যাত্রা অভিনয়ের স্থান সীতারাম পাইনের বাড়ি ও ভগ্ন বিষ্ণু মন্দির পাইন কুটির। যেই বাড়িতে ঠাকুর ভাব সমাধিস্থ হয়েছিলেন সেই বাড়ির মধ্যে আমি প্রবেশ করছি। এইটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি, এখন তার উত্তরসূরিরা এখানে থাকেন। আর এই স্থানে বিষ্ণু মন্দির ছিল, তার ভগ্নপ্রায় দশা এখনো পর্যন্ত বর্তমান। এই জায়গাটাতেই পার্টিকুলার বিষ্ণু মন্দিরটা ছিল। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ, এইখানেই ঠাকুর ছোটোবেলায় মানে যখন গদাধর অবস্থায় ছিল তখন যাত্রা করতে এসে তৃতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিলেন এই জায়গাতে। তারই স্মৃতির উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ এই স্থানে তৈরি করা হয়েছে। স্মৃতিমঞ্চের ভেতরে বাংলায় লেখা একটি ঘড়ি আছে এবং স্মৃতিমঞ্চের চারিদিকে তার জীবনের নানা কাহিনী ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন দুর্গাদাস পাইনের অন্দরমহলের দিকে যাচ্ছি। দুর্গাদাস পাইনের অন্দরমহলের যাবতীয় ঘটনাবলী আমাদের সাথে যে দিদি আছে তিনি বলছেন, শুনুন। দোতলা বাড়িটা, ওই বাড়িটা দুর্গাদাস পাইনের অন্দরমহল ছিল। আর দুর্গাদাস পাইনের অহংকার ছিল যে বাড়ির মেয়েদেরকে কোনো পরপুরুষের মুখ দেখতে দেবে না। আর ঠাকুরের এই বাড়িতে যা কাজ ছিল ঠাকুরকে আসতে বারণ করেছিল। তখন ঠাকুরের মনে মনে খুব দুঃখ হয়েছিল। আমাদের এখানে শনিবারে মঙ্গলবারে হাট হয়, তো ঠাকুর শনিবারে হাটে গিয়ে শাঁখা সিঁদুর কিনে পরে লাল পেরে শাড়ি পরে সুতোর চাঙারি বগলে নিয়ে তাঁতি বসে এসে বলে যে আমি তো মেয়ে মানুষ, একলা কোথায় যাবো, আমার সখীরা সব হারিয়ে গেছে, তোমরা একটু থাকতে দিবে। তখন ওরা কেউ না চিনতে পেরে বললো ঠিক আছে অন্দরমহলে যাও, মেয়েরা সব আছে। ঠাকুর অন্দরমহলে যে মেয়েদের সঙ্গে নাচ গানে খুব মত হয়ে গেছে। দিয়ে রাত হয়ে গেছে, ওই পাঁচিলের গা থেকে ঠাকুরের দাদা লণ্ঠন দিয়ে গোদাই করে ডাকছে। তখন ঠাকুর দাদার গলা শুনতে পেয়ে শাড়ি খুলে বগলে নিয়ে যাওয়ার সময় বলে যাচ্ছে, দেখ সালা দেখ, তোরা যে বলেছিলিস তোদের বাড়ির মেয়েদের মুখ দেখতে দিবিনি, তোদের বাড়ির মেয়েদের মুখ দেখলুম, তাদের হাতে মিশ্রণ খেলুম, তাদের গান বাজনা শুনলাম, তাদের মনের কথা দিল, এখন তোদের অহংকার পূর্ণ করে আমি এখন চলবো বলে যাওয়ার সময় দাদাকে সারা দিতে দিতে যাচ্ছে, যাই গো দাদা, যাচ্ছি গো দাদা। ঠাকুরের ভিক্ষামায়ের বাড়ি যেতে যেতে আমরা ভবতারিণীর মন্দির পেলাম। যারা ঠাকুরের ভিক্ষামায়ের মন্দির স্থাপন করেছে তারাই এই মন্দিরটি কিছুদিন হলো এই জায়গায় তৈরি করেছে। আমি যে জায়গাটায় এসেছি এখন, সেই জায়গাটা হচ্ছে ঠাকুরের ভিক্ষামা ধনিকামারনি তার বাড়ি ছিল, সেই জায়গায় এখন মন্দির করে দেওয়া হয়েছে। ঠাকুরের দাইমা ছিল, পরবর্তীকালে ঠাকুরের ভিক্ষামা হয়। ঠাকুর যখন ওই মন্দিরে জন্মেছিল, ওইখানে ঢেকি শাল ছিল, খড়ের চালা ছিল, ধান সিদ্ধ দুপাখা উনুন ছিল। ঠাকুর তো জন্মাবার পরে ঠাকুরের মা জ্ঞান হয়ে গেছিল, আর ঠাকুরের গা থেকে একটা জ্যোতি বেরোচ্ছিল। সেই জ্যোতি ঢাকার জন্য ঠাকুর ধান সিদ্ধ উনুনের মধ্যে ঢুকে ছাড়াচ্ছিল। তখন এই ধনী মাতা যে প্রদীপ জ্বালিয়ে উনুন থেকে বের করে ছাইটাই মুছে নিজের বুকে তুলে এসেছিল। পৈতের সময় বাড়ির লোক জিজ্ঞাসা করে কে বেরোয়, পৈতের সময় তুই কার হাতে আগে ভিক্ষা নেবে। ঠাকুর তখন বললো, কেন আমাকে যে আগে লালন পালন করতে আমি তার হাতে ভিক্ষা নেব। তখন তো জাতিভেদ ছিল, বাড়ির লোক আপত্তি করলো যে সে হচ্ছে কর্মকারদের, আমরা হচ্ছে ব্রাহ্মণদের, এটা অসম্ভব। ঠাকুর তখন জেদ ধরে বসলো, দেখো মায়ের কোনো জাত নাই, আগে যদি ওই ভিক্ষা দেয় তবে আমি ভিক্ষা নেবো, নাহলে তার কাছে নেব না। ওই জন্য মাকে ভিক্ষা দিচ্ছিল। তারপরে বাড়ির লোক দিচ্ছিল, দেখো ঠাকুরকে করে নিয়ে হাঁটতে হাঁটতে সেই পুকুরের সামনে চলে এসেছি, যেই পুকুরের নাম অনুযায়ী পুরো এলাকার নাম পরিবর্তন হয়ে গেছিল। আমার আমি একদম দাঁড়িয়ে আছি কামার পুকুরের সামনে। কামার পুকুরের আগের নাম ছিল শুকলালগঞ্জ। এই কামার পুকুরের মেনলি এটা হালদারদের পুকুর ছিল, কিন্তু পুকুরের চারিদিকে কামাররা বসবাস করতো বলে এই পুকুরের নাম হচ্ছে কামার পুকুর। পুকুরের মাহাত্ম্য এতটাই বেশি
যে একটা পুকুরই পুরো এলাকা, পুরো গ্রামের নাম চেঞ্জ করে দিয়েছিল এবং এই পুকুরের নামেই এই গ্রামের নাম হয়েছে কামারপুকুর, এবং যেটা গোটা বিশ্বব্যাপী মানুষ এই এলাকাকে কামারপুকুর নামেই চেনে। কামারপুকুর থেকে বেরিয়ে আসার পরেই ডান দিকে পড়বে গোপেশ্বর শিব মন্দির, যেখানে ঠাকুরের মা হত্যে দিয়েছিলেন ঠাকুরের পাগলামোর জন্য। এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। ঠাকুর যখন পাগলামি করতো, ঠাকুরের মাকে গ্রামের লোকেরা সবাই পাগল বলতো, তখন ঠাকুরের মা চন্দ্রামণি এই পেছনে কামারপুকুরে চান করে মন্দিরে 3 দিন 3 রাত করতে দিয়ে ঠাকুরের কাছে জানতে চাইলো যে ঠাকুর আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে। তখন এই শিব স্বপ্ন আদেশ দিল, দেখো তোমার ছেলে তো পাগল নয়, সে ভটাইনি ঈশ্বর হওয়ার জন্য পাগল। তার জন্যই ঠাকুরের দাদা রামকুমার ঠাকুরের হাত ধরে নিয়েছে দক্ষিণেশ্বরে ভটাইনি কালী মন্দিরে পূজারী হিসেবে বসেছিল। আরেক শিব মন্দিরের কাছে চলে এসেছি, পার্বতীনাথ শিব মন্দির, লাহাবাবুদেরই শিব মন্দির। ধর্মদাস লাহা জমিদার ছিল, তার মেয়ে ছিল প্রসন্নময়ী। এই শান্তিনাথ শিব প্রতিষ্ঠা করে নিয়ে থাকতো। রামকৃষ্ণ ঠাকুর জন্মাবার পরে ঠাকুরকে নিজের ছেলের মতো ভালোবাসতো। দিয়ে ঠাকুর যখন বড় হয়ে মা সারদার সাথে বিয়ে হবে, ঠাকুরের বাবা তো গরিব, তাই এই লাহাদের মেয়ে প্রসন্নময়ীর গয়না ধার করে নিয়ে মাকে জয়রামবাটি থেকে বউ সাজিয়ে এনেছিল। মা সারদার 6 বছর বয়স, ঠাকুরের 24 বছর বয়স। গয়না ফেরত দিবে না। ঘুমিয়ে যাওয়ার পরে ঠাকুর খুলে নিয়ে দিয়ে দিয়েছিল। সকাল উঠে কাঁদছিল, তখন ঠাকুর বোঝালো, দেখো সারু, লোকের গয়না লোককে তো খেয়ে দিতে হবে, তুমি কাঁদছো কেনে, তোমাকে আমি পরে করে দেবো। ঠাকুরের পাঠশালার ঠিক উল্টো দিকে লাহাবাবুদের দুর্গা মণ্ডপ, তার পাশেই হচ্ছে বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দির ঢোকার আগে ধর্মদাস লাহার একটা স্ট্যাচু করে দেয়া আছে, যিনি এলাকাতে লাহাবাবু নামেই বেশি পরিচিত ছিলেন। সেই লাহাবাবুর এক স্ট্যাচু এখানে করে দেয়া আছে। আর তার ঠিক ডান দিকে তার কন্যা প্রসন্নময়ী শিশু গদাধরকে গোপাল জ্ঞানে পুজো করতেন, তার এক মূর্তি এখানে করে দেয়া আছে। আর আমার সামনে যে সুবিশাল মন্দির দেখতে পাচ্ছেন, এটি লাহাবাবুদের দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের ভেতরে দুর্গা ঠাকুরের কাঠামো এই মুহূর্তে আছে। দুর্গা মণ্ডপে গদাধর যখন ছোট অবস্থায় ছিল তখন মায়ের চক্ষুদান করেছিলেন। সামনের যে গোল মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি লাহাবাবুদের রাস মন্দির। গদাধরের 5 বছর বয়স যখন হয়েছিল, গদাধর প্রথমেই পাঠশালাতে আসতে শুরু করেছিল এবং এই পাঠশালাতে বসে যোগ করতেন তিনি। যোগ মানে গদাধরের কাছে ছিল ভক্তের সাথে ভগবানের যোগাযোগ। কিন্তু গদাধরকে যখন বিয়োগ করতে দিতেন তখন তিনি বিয়োগ করতেন না। বিয়োগ করতে দিলেই সামনে যে বিষ্ণু মন্দির আছে সেখানে চলে যেতেন এবং মায়ের আরাধনা করতেন এবং মায়ের মূর্তি আঁকতেন বসে বসে। এই হচ্ছে সেই পাঠশালা যেখানে গদাধর 5 বছর বয়সে এসে এখানে পড়াশোনা শুরু করেছিলেন। আমি লাহাবাবুদের বিষ্ণু মন্দিরের ভেতরে যাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের পুতুলের মাধ্যমে ঠাকুরের জীবনের নানা ঘটনাকে তুলে ধরা হয়েছে। সামনেই দেখুন ঠাকুরের পৈতের সময় ঠাকুরের ভিক্ষামা ধনী কামারনির সাথে ঠাকুর মিথ্যে মামলায় সাক্ষী দেয়নি বলে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীরকে মাথায় করে নিয়ে ঠাকুরের মা এবং ঠাকুরের দাদা ও দিদিকে নিয়ে এই কামারপুকুরে চলে এসেছিল। সেই ঘটনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঠাকুরের যখন জন্ম হয়েছিল, ধনী কামারনি খবর পেয়ে ঠাকুরকে দেখতে এসেছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন ধান সেদ্ধ করার উনুনের ভেতরে ঢুকে বসেছিল ছাই পাঁশ মাখা অবস্থায়। সেখান থেকে ধনী কামারনি ঠাকুরকে বের করে নিয়ে কোলে নিয়েছিল। লাহাদে পান্থশালাতে গদাধর সাধুদের সেবা করতেন। এই পুতুলের মাধ্যমে ঠাকুর এবং মায়ের যে বিবাহ সেটি বোঝানো হয়েছে। বিয়ের পর মা যখন ঘুমিয়ে আছেন, ঠাকুর তার কাছ থেকে গয়না নিয়ে লাহাবাবুদের কাছে ফেরত দিতে যাচ্ছেন। আমি দাঁড়িয়ে আছি লাহাবাবুদের বিষ্ণু মন্দির, যেটি 3 তলা বিষ্ণু মন্দির। নিচে আন্ডারগ্রাউন্ড আছে এবং উপরেও ঘর আছে। লাহাবাবুরা যখন বর্গী আক্রমণ করত তখন লাহাবাবুরা এই আন্ডারগ্রাউন্ডের ভেতরে চলে যেত এবং বর্গীরা চলে গেলে আবার আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসতো। এই সেই মন্দির যেখানে ঠাকুর পাঠশালাতে পড়াশোনা না পারলে বা বিয়োগ করতে দিলে ঠাকুর এখানে চলে আসতো এবং মাতা ভবতারিণীর ছবি আঁকতো এবং সঙ্গে তার ধ্যান করত। যারা কামারপুকুরে ঘুরতে আসবেন, দিদিরা অনেকেই আছেন, আপনারা চাইলে
এনাদের হেল্প নিতে পারেন, আপনাদেরও দেখতে সুবিধা হবে আর আপনারা ওনাদের সাথে গেলে ওনাদেরও একটু সুবিধা হবে। ওনারা সারাদিন অপেক্ষা করে থাকে যাতে কেউ আসে বা ওনাদের সাথে ঘুরে আর কি। এতদূর দেখার পর আপনাদের নিশ্চয়ই প্রশ্ন জেগেছে এই স্থানে কি করে আসবেন। কলকাতা থেকে কামারপুকুরের দূরত্ব 104 কিলোমিটার আর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে গোঘাট স্টেশন। ট্রেনে করে চলে আসুন গোঘাট স্টেশন, সেখান থেকে 7 কিলোমিটার। অটো, টোটো এবং বিভিন্ন ধরনের ছোট গাড়ি পেয়ে যাবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদেরকে কামারপুকুরে পৌঁছে দেবে। আর যারা বাসে আসবেন তারা কামারপুকুর বাস স্ট্যান্ডে নেমে চলে আসুন রামকৃষ্ণ মঠ। এইখান থেকে যারা জয়রামবাটি যাবেন তারাও এইখান থেকে একাধিক টোটো পেয়ে যাবেন। আপনারা কামারপুকুর থেকে যদি জয়রামবাটি যেতে চান তাহলে জয়রামবাটি যাওয়ার জন্য এই জায়গা থেকেই টোটো পেয়ে যাবেন। টোটো রিজার্ভ করে যেতে পারেন, সেক্ষেত্রে 100 টাকা নেবে। আর যদি শেয়ারিং টোটোতে যান তাহলে 20 টাকা করে নেবে। যারা এখানে আসবেন তারা এই কামারপুকুরের সাদা বোঁদে খেয়ে দেখতে পারেন। এখানের কিন্তু বিখ্যাত মিষ্টি হচ্ছে এই সাদা বোঁদে আর সীতাভোগ। কামারপুকুরে ঠাকুরের দর্শনের পরে এখন আমি চলে এসেছি শ্রী শ্রী সারদা মাতার জন্মস্থানে, জন্মভূমিতে, যেখানে স্মৃতি মন্দিরটি স্থাপন করা হয়েছে সেই জায়গাতে আমি চলে এসেছি। মাতৃ মন্দিরের একদম গেটে চলে এসেছি। মাতৃ মন্দিরের বাম দিকে সারিবদ্ধভাবে দোকান আর ডান দিকে আগেকার আদলে খড়ের ছাউনিযুক্ত বেশ কিছু ছোট ছোট ঘর করে দেওয়া আছে। তারই মধ্যে একটি ঘর আছে মায়ের নতুন বাড়ি। মাতৃমন্দিরের ভেতরে আমি যাচ্ছি, মায়ের দর্শন করে আসার পরে আপনাদের সাথে শেয়ার করছি যে ভেতরে কী আছে। মায়ের মন্দির দর্শন করে আমি বাইরে বেরিয়ে এসেছি। ভেতরে মায়ের মন্দির ছাড়াও একটি পূর্ণ পুকুর আছে। মায়ের বাপের বাড়ির, যে বাড়িতে ভাইদের সাথে থাকতেন, সেই বাড়ির কিছু আসবাবপত্র রাখা আছে। মায়ের রান্নাঘর আছে, সেখানে কিছু জিনিসপত্র আছে। দেখতে হলে আপনাদের অবশ্যই এই স্থানে আসতে হবে, কারণ ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাও না। আর দর্শনের টাইম এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5টা 30 থেকে 11টা 30, বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6টা থেকে 11টা 30, বিকাল 3টা 30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। ঠাকুরের জন্মস্থানের মতো এখানেও আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন এবং এখানেও কিন্তু 9টা থেকে 11টার মধ্যে আপনাদেরকে সেই কুপন সংগ্রহ করে নিতে হবে। কামারপুকুর এবং জয়রামবাটিতে কিভাবে আসবেন সে আমি আগেই বলেছি। আর এখানে থাকার জন্য 800 থেকে 1000 টাকার মধ্যে বহু হোটেল পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাংলার অন্যতম দুটি তীর্থস্থান কামারপুকুর ও জয়রামবাটি, দুটি তীর্থস্থানকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে ইন ফিউচার আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আর আমি আর আপনি জুড়ে থাকতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।